নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, গোয়েন্দা সমরেশদার আরও একটি দুর্দান্ত গল্প, ডাউ হিলে হত্যা রহস্য। বেশ কিছুদিন যাবৎ আমাদের রিচ অনেকটাই কমে গিয়েছে। আমরা তাই আমাদের সকল শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে গল্প শুনুন, গল্পটা আরও একটু বেশি করে ছড়িয়ে দিন, যাতে আমরা এই সমস্যার থেকে বার হতে পারি। আশা করি আপনাদেরকে পাশে পাব। আজ গল্প পাঠে তথা সমরেশের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, রিয়ার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, রাজুর ভূমিকায় আবির, রমেশের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, বাহাদুর ও বাবার ভূমিকায় মৃন্ময় মান্না, মানিকবাবুর ভূমিকায় জয় ভট্টাচার্য, শিবু জেঠু ও বড়বাবুর ভূমিকায় সুদীপ্ত সরকার, নীলমাধব বাবুর ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, মায়ার ভূমিকায় বর্ণালী, সিদ্ধার্থের ভূমিকায় নীলাশিস ও মিসেস শর্মার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন আর ডি ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, শ্রমিক ভট্টাচার্যের কলমে ডাউ হিল হত্যা রহস্য। কফি হাউসের বারান্দায় বসে সিগারেটে শান্তির ধোঁয়া ছাড়ছিলাম। তার সাথে বাইরে বৃষ্টির আমেজ পুরো জমে উঠেছে। এমন সময় তিন মক্কেল, মানে রাজু এবং ওর আর দুই বন্ধু রমেশ আর রিয়া এসে হাজির। রিয়া বলল, হাই সমরেশদা। হাই, তোরা এই সময় কলেজে যাসনি? কিরে রাজু? আরে কলেজ আর ছুটি, তাই তোমার বাড়ি গেছিলাম। সেখানে গিয়ে দেখি তুমি নেই। কাকিমা বললো তুমি নাকি বেরিয়েছো আড্ডা মারতে, তাই এখানে এলাম। আরে তুমি থাকলে যে এখানেই থাকো সেটা আমি জানি। তারপর রমেশ, তোর খবর কি? তোর প্রজেক্ট কেমন চলছে সায়েন্সের? ভালো। হাই বস, কি খাবি, চা না কফি? কফি খাবো, এই ওয়েদারে কফি বেস্ট। আর সাথে যদি... সাথে কি? সিগারেট? এক্ষুনি শুরু করে দিয়েছিস? বাড়িতে জানলে না বাবা দেবে। ধুস, কি যে বলো, আমি সবসময় খাই নাকি? এই বন্ধুদের সাথে থাকলেই খাই। আচ্ছা বেশ, ওয়েটার এখানে 4টে কফি দেবেন। বুঝলে সমরেশদা, আমাদের দুদিন বাদে কয়েকদিনের জন্য কলেজ ছুটি থাকবে। তা কোথাও ঘুরতে গেলে হয় না? তোর শুধু ঘোরা আর ঘোরা বল, আর কোনো কাজ নেই, সুযোগ পেলেই হলো। উফ, তুই থাম তো। তোরা ঝগড়া করিস না তো। দেখ, আমি তো পারবো না, তবে তোরা যা, ঘুরে আয়। আরে ওদের কথা ছাড়ো তো, তুমি বলো নতুন কোনো কেস পেলে? আর এই হাজারিবাগের যা কাণ্ড শুনলাম। আচ্ছা সমরেশদা, ওই হিরালাল বাবুর কি হলো? কি আর হবে, থানার বড়বাবুর হাতে তুলে দিয়েছি, এবার উনি যা করার করবেন। আমার কাজ ছিল অপরাধীকে ধরিয়ে দেওয়া। আর নতুন কেস সেরকম এখনো কিছু পাইনি, এখন বলতে গেলে ফাঁকাই রয়েছে। তাহলে তো ভালো, আমি তো ওর জন্যই বলছি, চলো ঘুরে আসি। আচ্ছা বাবা চল চল, তুই তো আর শুনবি না। একবার মাথায় যখন তো ঢুকেছে, না বেরোনো অব্দি তো শান্তি নেই। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। তা কোথায় যাবি ভেবেছিস কিছু, নাকি এমনি? আচ্ছা, কোনো এক হরর জায়গায় গেলে কেমন হয়? আবার হরর? না না। হ্যাঁ ঠিক বলেছিস রমেশ, চল তাহলে সেরকম একটা জায়গায় যাই। দাঁড়া, নেটে দেখি তো কিছু যদি সন্ধান পাওয়া যায় কিনা। কি দারুণ ওয়েদার। আচ্ছা সমরেশদা, তুমিও চলো না গো আমাদের সাথে, তাহলে তো বেশ মজা হবে। হ্যাঁ দাদা, চলো, তোমারও একটু রিফ্রেশমেন্ট হবে। না রে, আমার এদিকে একটু কাজ আছে, ব্যাংকের কাজ। তোরা যা, আমি তো ফোনে ফোনে থাকবোই তোদের সাথে। এই পেয়েছি, এই দেখ, ডাউ হিল কার্শিয়াং এর একটা জায়গা, বেশ হন্টেড জায়গাটা। কই দেখি। দারুণ হবে। তবে এখানেই কি? সমরেশদা, তোমার কি মত? কার্শিয়াং ভালো জায়গা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যদি আমার মতামত চাস, তাহলে বলবো ডাউ হিলে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ওখানে তোদের একা যাওয়াটা ঠিক হবে না। খবরে যা শোনা যায়। আরে কিছু হবে না, ও খবরে অনেক কিছু বানিয়ে বলে। আর আমরা তো অ্যাডভেঞ্চারের জন্যই যাচ্ছি, এই দেখি না কেমন লাগে। এই তো সমরেশদা, তোমাকে একটু আমাদের বাড়িতে বলতে হবে, যাতে ওই যাওয়ার অনুমতিটা দেয়। এই একমাত্র তুমি বললেই কিন্তু ছাড়বে। আমি বলতে পারি, কিন্তু যদি তোরা শুধু কার্শিয়াংয়ে করতে যাস,
আচ্ছা বেশ, তুমি আগে রাজি তো করাও। ঠিক আছে, চল এবার ওঠা যাক। বাইরে বৃষ্টিটা কমেছে একটু। এবার বাড়ি না গেলে তোদের বাড়িতে গিয়ে দুপুরের খাবারটা খেতে হবে। তা তোরা কবে যাবি তারিখটা আমায় বলিস, তারপর আমি বলছি তোদের গার্জিয়ানদের। তা বেশ, তো চলো না। তুমি তো কোনোদিন গেলেই না আমাদের বাড়ি, এই সুযোগে যাওয়া হয়ে যাবে। এই যে বাবা সমরেশ, তা হাজারিবাগ থেকে কবে আসা হলো? এই তো গত সোমবার ফিরেছি। আচ্ছা বেশ, তা তোমার সাথে একটু দরকার ছিল, কিন্তু তুমি ব্যস্ত মনে হচ্ছে। আরে না না, বলুন না। তবে ঠিক আছে, আমরা চললাম। আর ওই কথা রইলো, আমি ফোনে দিনটা জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ বলো জেঠু, কি দরকার? সেরম কিছু না, টিনটিনের কলে ছুটি থাকছে দিন 10, তা বাইরে ঘুরতে যেতে চায়। তা তুমি যদি ওর সাথে যেতে তাহলে ভালো হতো। আসলে তুমি সাথে থাকলে একটু নিশ্চিন্তে থাকা যায়, এই আর কি। আচ্ছা বেশ, তো দেখি কোথাও যদি যাওয়ার প্ল্যান করি ওকে সঙ্গে সঙ্গে ডেকে নেবো। বেশ বেশ, তা ভালো। আমি টিনটিনকে বলে রাখছি যে তুমি সময় মতো ওকে ডেকে নেবে। আজ তবে চলি। হ্যাঁ চলুন, আমিও বেরোবো। বাড়ি ফিরে দেখি মা গরম গরম খিচুড়ি আর তার সাথে আলু আর মাছ ভাজা করেছে। আমি আর দেরি না করে স্নান সেরে খাওয়া শেষ করে বারান্দায় বসে আছি। এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যালো, হ্যাঁ বল। বলছি আমি বাড়িতে কথা বললাম, যাওয়ার ব্যাপারে তারা তো তোমার সাথে কথা বলতে চায়, আর আমরা কালকেই বেরোবো কিন্তু। আচ্ছা আমি কাকুর সাথে কথা বলছি, দে ফোনটা দে। হ্যালো সমরেশ, এরা তো বলছে ঘুরতে যাবে, তুমি যাচ্ছ তো? না কাকু, আমি যেতে পারছি না। তবে অসুবিধা নেই, ওরা ঘুরে আসুক। ওরা তখন বড় হয়েছে, কোনো অসুবিধা নেই। তুমি নিশ্চিন্তে ওদের যেতে দিতে পারো। আমি ওদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেবো। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন ঠিক আছে। থ্যাংক ইউ সমরেশ দা। শোন, আমি ট্রেনের টিকিট আর হোটেলটা বুক করে দিচ্ছি। তোরা যাবার ব্যাগ গুছিয়ে নে, আমি এদিকটা দেখে নিচ্ছি। আমি টিকিট কেটে তোকে টাইম জানিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, এখন রাখলাম। হ্যাঁ, ফোন রেখে ভাবছিলাম ওরা যখন যাবেই তখন আর দেরি করে লাভ নেই। আমি মা তারা ট্রাভেলসে ফোন করে কালকে এনজেপি যাওয়ার ট্রেনের টিকিট আর হোটেল বুক করে দিলাম। একটা স্পেশাল ট্রেন পেয়েছি, যেটা হাওড়া থেকে ছাড়বে দুপুর নাগাদ। রাজুকে ফোন করলাম। হ্যালো, হ্যাঁ বলো সমরেশ দা। শোন, তোদের ট্রেনের সময় দুপুর 2টো, হাওড়া থেকে ছাড়বে। বাকি কথা পরশুদিন স্টেশনে, ঠিক আছে? ঠিক আছে, আমি বাকিতে জানিয়ে দিচ্ছি। ফোনটা রেখে একটা সিগারেট ধরিয়ে চেয়ারে বসে ভাবছিলাম, সেই সবই তো হলো। টিকিট বুক করা হলো, হোটেলও ঠিক করা হলো, কিন্তু রাজুটাকে নিয়ে ঠিক ভরসা হচ্ছে না। ও যদি সত্যি সত্যি ডাউহিলে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ওদের একা ছেড়ে কোনো ভুল করছি না তো? যাই হোক, যা আবার আগে এত কিছু ভেবে লাভ নেই। হয়তো আমি বেকার বেকারই চিন্তা করছি এত। কাল আবার ভালো করে বুঝিয়ে দিলেই হবে। এইসব করতে করতে ঘড়িতে দেখি বিকেল 5টা বাজে। আবার বৃষ্টি শুরু হয়েছে। ভীষণ ল্যাদ লাগছিল, তাই চেয়ারেই একটু হেলান দিয়ে চোখ বুঝে কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। ঘুম ভাঙতেই দেখি বৃষ্টি তখনও হয়ে চলেছে। আমি ছাতাটা নিয়ে একটু বেরোলাম। সামনেই একটা চায়ের দোকান, ওখানে পাড়ার কাকুরা ছিল, বেশ ঝুমিয়ে আড্ডা দিচ্ছে সকলে। সেই দেখে আমিও তাদের মধ্যে এক প্রকার ভিড়ে গেলাম। এমন সময় রিয়ার ফোন এলো। হ্যালো সমরেশ দা। হ্যাঁ বল। বলছি কাল তো আমাদের ট্রেন, তো আমরা সকালে রাজুর বাড়িতে যাচ্ছি, ওখান থেকেই একেবারে সবাই মিলে বেরিয়ে পড়বো। তা তুমিও চলে এসো না, এখানে বেকার আলাদাভাবে কেন যাবে স্টেশনে, একসাথেই যাওয়া যাবে। আচ্ছা বেশ, আমি সকালে চলে যাব। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। হ্যাঁ, বাই। পরদিন সকালে আমি পৌঁছে গেলাম রাজুদের বাড়ি। দেখলাম সবাই এসে গেছে। আমি ওদের টিকিট দিয়ে সব বুঝিয়ে দিলাম আর বলে দিলাম এনজেপি স্টেশনে থাপা বলে একজন ড্রাইভার দাঁড়িয়ে থাকবে। ও সোজা কাশিয়াং থেকে আসবে, যে হোটেলে ওরা উঠবে। কি দরকার ছিল আমরা ওখান থেকে গাড়ি নিয়ে নিতাম, বেকার এক্সট্রা টাকা নিয়ে নেবে। আরে না না, এটা হোটেল থেকে কমপ্লিমেন্টারি, কোনো টাকা লাগবে না।
ও তাহলে ঠিক আছে। দুপুরে খাবার খেয়ে আমরা রওনা দিলাম। রিয়া ওলা বুক করে নিয়েছিল, ওতে করেই আমরা 4 জন বেরিয়ে পড়লাম। আমি ওদের তুলে দেওয়ার জন্য চলে গেলাম। যথারীতি আমরা গাড়িতে উঠে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে পৌঁছে আমরা বোর্ডে দেখে নিলাম ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। সেখানে গিয়ে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। কোচ নাম্বার অনুযায়ী S1 বগিতে উঠে পড়লাম। সিট দেখে যে যার সিটে বসে পড়ল। আমি রাজুকে আবার বলে দিলাম ভুল করেও যেন কেউ ডাউহিলে না যায়। কথা বলতে বলতে ট্রেনের হুইসেল বেজে উঠল। আমি ট্রেন থেকে নেমে গেলাম, ওদের টাটা করে দিলাম। এই পৌঁছে ফোন করিস কেউ একজন। হ্যাঁ, করে দেবো। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। আমিও বেরিয়ে গাড়ি ধরে বাড়ির দিকে চললাম। স্টেশন থেকে বাড়ি ফিরে মোবাইলে খবর দেখছিলাম। কাঞ্চনজঙ্ঘাতে যে দুর্ঘটনা ঘটল সেটার পর থেকে আমার একটু চিন্তাই হচ্ছিল ওদের ঠিক মতন পৌঁছানো নিয়ে। আসলে আজকাল যা শুরু হয়েছে তাতে মানুষের জীবনের দাম নেই সরকারের কাছে, শুধুই বাতেলাবাজি, কাজে কিছুই নয়। ওদের পৌঁছতে প্রায় দুপুর 12টার কাছাকাছি হয়ে যাবে। আমি আর না পেরে রাজুকে ফোন করলাম। হ্যালো, হ্যাঁ বলো। কিরে, তোরা কতদূর পৌঁছলি? এখন মালদা দাঁড়িয়েছি। আচ্ছা, খেয়েছিস? সেই তো কোন সকালে খেয়েছিস, তারপর তো আর কিছুই খাওয়া হয়নি। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার খাওয়া হয়েছে? না, এই একটু পরেই বসবো। মায়ের খাওয়া হয়ে গেছে, তা বাকিরা কই? ওরা আমাদের ঘুমিয়ে পড়েছে। আমি ওই বসে বসে আমাদের পাশের সিটে যে ভদ্রলোক যাচ্ছেন তার সাথে গল্প করছিলাম। মিস্টার পাকড়াশি ওনার নাম। উনিও কার্শিয়াং যাচ্ছেন। ওনার হোটেল ওই বুক করা নেই, তাই আমি বললাম আমাদের সাথেই যেতে। আচ্ছা, তা ভালো করেছিস। আচ্ছা শোন, ওনার ফোন নাম্বার নিয়েছিস? নিলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিস যদি দরকার পড়ে। হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফোন করিস নেমে। আর নেমে থাপাকে একটা কল করে নিস। রাখলাম। হ্যাঁ, চিন্তা করো না। না, ওর সাথে কথা বলার পর এখন মনটা একটু শান্ত হয়েছে। সারাদিনের ধকলের পর আর শরীর দিচ্ছে না, চোখ ভার হয়ে এসছে। না, এবার ঘুমোতেই হবে। রাত 12টা বাজে। ওরাও এখনো পৌঁছতে অনেকটাই দেরি। সকাল 8টায় ফোনের রিংয়ে ঘুমটা ভেঙে গেল। দেখলাম রমেশের ফোন। ভাবলাম এত তাড়াতাড়ি পৌঁছে গেল। হ্যালো। কি গো, ঘুম ভাঙলো? এই তোর ফোন আসাতে। বল, তোদের গাড়ি কত দূরে হলো? আর বলো না, প্রায় 2 ঘন্টা হয়ে গেল ট্রেন কিষানগঞ্জে দাঁড়িয়ে। ও, তাহলে তো প্রায় পৌঁছে গেছিস। আর একটা কি দুটো স্টেশন। তো বাকিরা কই? প্রিয়া বাথরুমে গেছে আর রাজু পাকড়াশি বাবুর সাথে চা খেতে। জানোই তো, এক জায়গায় বসে থাকার ছেলে না। ঠিক আছে, চলো, আমি এনজিপি নেবে ফোন করছি। ওকে, ঠিক আছে, চল। ফোন রেখে ঘরের জানলা খুলে দেখি বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমি দাঁত মেজে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম সামনের চায়ের দোকানে। বৃষ্টি হলে ঠিক ঘরে ভালো লাগে না। চায়ের দোকানে এসে 1 কাপ চা নিয়ে খবরের কাগজ পড়ছিলাম। কয়েকজনের মুখে শুনলাম আবার শিক্ষা নিয়ে যে দুর্নীতি চলছে তা নিয়ে আলোচনা করছে। আমিও ওদের সঙ্গে তাল মেলালাম। তর্ক বিতর্ক করতে করতে কখন যে 12টা বেজে গেছে তার হদিশই পাইনি। এতক্ষণে তোদের পৌঁছে যাওয়ার কথা। তারপর মনে পড়লো ট্রেন হয়তো লেট করেছে। ভাবতে ভাবতেই রাজুর ফোন। হ্যালো। হ্যাঁ বল, পৌঁছে গেছিস? হ্যাঁ, এই 5 মিনিট আগে। আচ্ছা, থাপাকে কল করেছিলিস? হ্যাঁ, ওরা গাড়িতেই আছে, তেল ভরে স্টার্ট দেবে। হোটেলে পৌঁছে কল করছি। अच्छा बेश, एंजॉय द ट्रिप। अच्छा थापा, यहाँ से होटल कितना दूर है? साहब से 2 घंटा लगेगा। अच्छा, और डाउहिल कितना दूर है? वो तो पास में ही है। क्यों साहब जी? अब क्योंकि हम सीधा डाउहिल जाएंगे। वो नहीं हो सकता, वहाँ जाना मना है हम सभी का। अरे कुछ नहीं होगा, तुम बस हमको उतरा के आ जाना। এই তুই কি খেপেছিস? সমরেশ তো বারবার বারণ করেছে। नहीं भैया, आप सीधे होटल चलो, रिस्क নিয়ে লাভ নেই। हाँ मेम साहब, यही सही होगा। আরে রিয়া, ভয় পাচ্ছিস কেন? সমরেশদা তো আর এখানে নেই, জানবে কি করে? কিচ্ছু হবে না, চল না। आप चलिए भैया, चाहे थोड़ा एक्स्ट्रा पैसा ले लेना। आपको हमारे मैनेजर साहब से बात करना पड़ेगा। ठीक है, फोन करो, मैं बात करता हूँ। রাজু ম্যানেজারের সঙ্গে কথা বলে নিল। উনি নিমরাজি হলেও রাজুর চাপাচাপিতে শেষে মত দিলেন। ধন্যবাদ ম্যানেজার সাহেব। তাহলে থাপা, आप चलिए। ठीक है चलिए, हमारा क्या। তুই কিন্তু ঠিক করলি না।
যদি কোনো বিপদ হয় কি করব তখন? উফ, কিছু হবে না, চল তো, আমরা আছি তো। থাপা, সামনে চায় কা দোকান দেখकर रुकना। ठीक है। যাই বল রাজু, আমার তো এক্ষুনি অ্যাডভেঞ্চার লাগছে, হেভি হবে। তাহলে রিয়া তো ভয় মরছে এখন থেকেই। রিয়া, জাস্ট এনজয়। चलिए भैया, चाय का दुकान आ गया। উফ বাবা, কোমর ধরে গেল। 3টে শাড়ি। चलिए भैया, डाउहिल आ गया। लेकिन यहाँ इतना सन्नाटा। हम तो पहले ही बोला था यहाँ कोई नहीं आता। ठीक है, अब लागेज लेके होटल जाइए, हम बाद में आते हैं। এই, এখানে তো ফোনের টাওয়ারও নেই। এবার কি হবে? কিভাবে ফোন করব? ওই তো সামনে একটা কুড়ে ঘর দেখা যাচ্ছে, চ ওখানে যাই, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। এখানে এখনই এত নিশ্চুপ জায়গা, না জানি সূর্য ডুবলে কি হবে। এমনিতে পাহাড়ি এলাকায় তাড়াতাড়ি সন্ধে নামে, আমার তো মনে হয় না ওই ঘরে কোনো ফোনের ব্যবস্থা হবে বলে। আরে বাবা চল গিয়ে তো দেখি, এসে যখন পড়েছি যা হবে দেখা যাবে। ক্যাশ সেই ভালো। ঘরে কেউ আছেন? কোনো শব্দ পাওয়া গেল না, যেন একটা বুবা ঘর। আছেন কি ঘরে? আমরা বিপদে পড়েছি, সাহায্য দরকার। এই রমেশ, তুই একটু পিছন দিক থেকে গিয়ে দেখ না, কেউ যদি থাকে। রমেশ ঘরের পেছন দিকে গেল, কিন্তু সেখানেও কেউ নেই। না, কাউকে তো দেখতে পেলাম না। এর জন্যই সবাই বারণ করছিল, তোরা তো সোনার পাত্র না, নাও বোঝো এবার। ব্যাপারটা এরকম আমি সত্যি বুঝিনি রে। এখন যে ফোন করে থাপাকে আসতে বলবো সে উপায়ও নেই, গাড়িও তো আসতে দেখছি না একটাও। দরজা খুলে ভেতরে ঢুকি, চ। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, কেউ আসবে বলেও আর মনে হচ্ছে না। চল চল। দরজাটা কাঠের হওয়ার ফলে বেশ শক্তভাবে আটকে ছিল। রীতিমতন গায়ের চড়ে ধাক্কা মেরে খুলল রাজু আর রমেশ। দরজা খুলতেই একটা অদ্ভুত গন্ধ, ঠিক যেন পচা মাংস আর রক্তের অদ্ভুত মিশ্রণ। ইস, কি বাজে গন্ধ। বেরো এখান থেকে, 1 মিনিটও দাঁড়ানো যাবে না। দেখ, আশেপাশে এত তো থাকার জায়গা নেই, এখানেই থাকতে হবে। হতে পারে বহুদিন ঘর বন্ধ থাকার ফলে এরকম গন্ধ আসছে। তুই বাইরে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। এই রমেশ, আয় তো। দুজনে ভেতরে গিয়ে কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিল না, ভেতরটা এতটাই অন্ধকার। কোনো রকমে হাত ধরে মোমবাতি জ্বালালো। শোন, এক কাজ করি, আমাদের ব্যাগে তো ওডোনিল আছে, ওটাই স্প্রে করে দিই, কিছুটা হলেও গন্ধটা কম হবে। ঘরে স্প্রে করে গন্ধটা কিছুটা কমলো। রিয়া, ভেতরে অতটা গন্ধ এখন আর নেই, আর বাইরে অন্ধকারও হয়ে গেছে, বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। চলে আয়, চলে আয়। আচ্ছা আসছি, কিন্তু যাই বল আমার ভীষণ ভয় করছে। একদম নিশ্চুপ, এই ঘরের মালিকেরও পাত্তা নেই, বাড়িতে ফোনও করা যাচ্ছে না। এবার সবাই চিন্তা না করে। সেটাই তো রে ভাই, বাড়ির সবাই চিন্তা করছে, কোনোভাবে ফোনেও পাচ্ছে না আমাদের। যে কোনো একটা উপায় করে ফোন করে জানাতেই হবে যে আমরা ঠিক আছি। কথা বলছে এমন সময় কারুর পায়ের আওয়াজ, সবাই চুপ করে গেল। ভাবতে থাকলো কে হতে পারে। আওয়াজ ক্রমশ বেড়ে চলেছে। এমন সময় রিয়া জিজ্ঞাসা করলো, কে বাইরে? এরই মধ্যে একজন লোক এসে সেখানে হাজির হলো। বিকট দেখতে, চোখের ওপরে একটা কাটা দাগ, হাতে কাঠারি, কোমরে গামছা বাঁধা। আপনারা আমার ঘরে কি করছেন? ঢুকলেনই বা কি করে? ক্ষমা করবেন দাদা, আপনি বাংলা বলতে পারেন, আপনার নামটা জানতে পারি? আগে আমার নাম বাহাদুর। বাহাদুর, আমরা কলকাতা থেকে এসেছি, আর বিপদে পড়ে তোমার ঘরে ঢুকেছি। যদি এখানে থাকতে দাও তাহলে খুব ভালো হয়। আপনারা এখানে আসলেন কিভাবে? এখানে তো কেউ আসে না। হ্যাঁ, সেটা আমাদের ড্রাইভার বলছিল, কিন্তু আমরা জোর করেই এখানে আসি। কিন্তু এসে উচিত হয়নি বাবু, এখানে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তুমি কি এখানে একা থাকো? না, আমার একটা বোন আছে। সে কোথায়? সে ভেতরের ঘরে আছে। ও হাঁটতে পারে না, তাই সারাদিন ওই ঘরে থাকে। আপনারা ওই ঘরের দিকে যাবেন না, ও পছন্দ করে না কেউ ওর ঘরে যাক। আচ্ছা, তা আমরা কি এখানে থাকতে পারি? আর একটা ফোন হবে? আমাদের কারো নেটওয়ার্ক আসছে না। আসবে না,
এখানে সাধারণ ফোনের কোনো নেটওয়ার্ক থাকে না। তাহলে কিভাবে যোগাযোগ করো তুমি? আমার ফোন কাজ করে। বাহ, খুব ভালো। আমাকে একটু দেবে? আমি একটু বাড়িতে ফোন করতাম। বেশ, এই নিন। এই বলে ফোনটা দিয়ে দেয় বাহাদুর। রিয়া বাড়িতে ফোন করে। কথা বলার পর রাজু বাহাদুরকে জিজ্ঞাসা করলো, এই ফোন তোমার কাছে এলো কি করে? মানে এই ধরনের ফোন তো আর্মিদের কাছে থাকে। আসলে বেশ কিছুদিন আগে এখানে একজন লোক এসে ফেঁসে গেছিল। আমার ঘরে এক রাত ছিল, কিন্তু পরদিন থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তার ফোনটা রয়ে গেছে। বাকি উনি আর্মি কিনা তা বলতে পারবো না। আচ্ছা, এসব কথা থাক এখন। আমার ভীষণ খিদে পেয়েছে, কিছু খাবারের ব্যবস্থা হবে? আপনারা বসুন, আমি খাবার আনছি। এই বলে বাহাদুর বেরিয়ে চলে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক যেন পুরো এলাকাটাকে ঘিরে নিয়েছে। ঘরে শুধু মোমবাতি জ্বলছে। রিয়া একটু ভয় ভয় বলল, রাজু, এই লোকটাকে না আমার ঠিক সুবিধে লাগছে না। আর ওর বোনটা সারাদিন নাকি একটা ঘরেই থাকে। এটা কিভাবে সম্ভব? আমাদের সাথে আলাপ পর্যন্ত করলো না, আমাদেরকেও যেতে না করলো। রাতে একবার ওই ঘরে গিয়ে আলাপ করলেই হলো, তাতে আর কি এমন? কিন্তু যদি কিছু করে বসে, বাইরের লোক পছন্দ করে না একদম, শুনলি না? আরে দরজার আড়াল থেকে একবার চোখের দেখা দেখে নিলেই হবে সে আদৌ সত্যি আছে কিনা। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই নিন বাবু, এত রাতে এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি। বাবা, এত কিছু তুমি এই অন্ধকারে পেলে কোথায়? মাংস, রুটি। এই ঘরের পিছনে রান্নার ঘর আছে, সেখান থেকেই রান্না করে নিয়ে এলাম। আর আমি যখন আসলাম তখন আমি জঙ্গল থেকে শিকার করেই আসছিলাম। এটা কিসের মাংস? বুনো শুয়োর নাকি? এখানে তো এইসবই পাওয়া যাবে নিশ্চয়ই। আগে হ্যাঁ। খাওয়া শেষ করে বাহাদুর ওদের তিনজনকে ঘর দেখিয়ে দেয়। রাজু আর রমেশ বাইরের ঘরে শুল, আর রিয়া ভেতরের একটা ঘরে। যে ঘরটা ছিল সেই বোনের ঘরের ঠিক পাশে। অনেক রাতে রমেশ রাজুকে ডাকে, এই রাজু, ওঠ, চল ওই ঘরটায় গিয়ে দেখি। রিয়া তোর পাশের ঘরেই আছে। কি দরকার এত রাতে? কাল সকালে গেলেই তো হতো। না, এক্ষুনি চল। চল তো। এই রিয়া, রিয়া, এই রিয়া, ওঠ ওঠ। আমি অনেক আগেই উঠে গেছিলাম, দাঁড়া, আসছি। কোনো রকমে পাশের ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে। সেই বিচ্ছিরি গন্ধটা। ওই তো কে যেন খাটে শুয়ে আছে। চ চ চ। খাটের কাছে গিয়ে যা দেখলো তাতে ওরা বুঝে গেল ওরা বেশ ভালোই বিপদে পড়েছে। রিয়া খাটের কাছে গিয়ে দেখে যিনি শুয়ে আছে তার কোনো রকম হেলদোল নেই। রিয়া সেই মহিলাকে ডাকে, এই যে, শুনছেন? কিরে, কোনো সাড়া নেই তো? আমার না ঠিক সুবিধার মনে হচ্ছে না। চল বেরোই এখান থেকে। তাই চল। তিনজন বাইরে বেরিয়ে এসে হল ঘরে বসে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই মহিলা। বলতে বলতে রিয়া অজ্ঞান হয়ে যায়। বাইরে এই সময় হঠাৎ ঝোর বৃষ্টি শুরু হয়েছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। পাহাড়ি এলাকায় এই নিঝুম পরিবেশে এই বৃষ্টি যেন একটা বিভীষিকা। রিয়ার কি হলো? এই রিয়া, রিয়া। ওকে ওর ঘরে নিয়ে চল। আর যা দেখেছে তাতে ভয় পাই, তাই স্বাভাবিক। ওর মুখে চোখে একটু জলে ছিঁড়ে দিত। কিছুক্ষণ পর রিয়ার জ্ঞান ফেরে। ওই অবস্থাতেই বলে ওঠে, কাল ভোরেই বেরোবো, বুঝলি? ঠিক এমন সময় বাহাদুর এসে হাজির। কি বাবু, দিদিমণির কি হলো? শরীর টরীর খারাপ হলো নাকি? হ্যাঁ, এই আর কি। তুমি এত রাতে এই বৃষ্টিতে কোথায় গেছিলে? আগে গরিবের কি বৃষ্টি। আমি একটু বেরিয়েছিলাম বাবু। আপনারা শুয়ে পড়ুন, অনেক রাত হলো। এই কথা বলতে বলতে বাহাদুর বেরিয়ে গেল, যেন অন্ধকার গ্রাস করে নিল একরকম। রাত প্রায় 2:30 বাজে। হঠাৎ বাইরে দরজায় কি যেন ধাক্কা দিচ্ছে। বাহাদুর দরজা খুলল, দেখলো একটা ছেলে আর একটা মেয়ে।
কথা শুনে যা বুঝলো, বৃষ্টিতে ওদের গাড়ি স্টার্ট নিচ্ছে না, তাই বিপদে পড়ে এক রাত আশ্রয় চাইছে। এরপর রাজু দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরদিন সকালে বাইরে ঘরে বসে রাজু, রমেশ, রিয়া তিনজনে চা খাচ্ছে। এরই মধ্যে ওই ছেলেটা আর মেয়েটা এখানে এসে বসলো। রাজু ওদের দুজনকে বসতে বলে চা অফার করলো, কারণ বাহাদুর ছিল না আর চা করার মতন কেউই ছিল না। এরপর কথা বলতে বলতে ওদের নাম জানতে চাইলে ছেলেটা বলে ওর নাম সিদ্ধার্থ আর মেয়েটা মায়া। ওরা দুজনেই টিভি রিপোর্টার। বাইরে তখনও ভালোই বৃষ্টি হচ্ছে। ওদের গাড়ি ঠিক না হওয়াতে ওদের এখানেই থাকতে হবে এটা পরিষ্কার বুঝে গেছে তারা। হঠাৎ মায়া বলে ওঠে, এখানে ওই ঘরটার ওখান থেকে কেমন একটা বাজে গন্ধ বার হচ্ছে। কি আছে এটা কি ওখানে? ওই ঘরে কিছু না, ওটা একটা স্টোর রুম নাকি, বাহাদুরই বলছিল। এই বলেই কথাটা ঘুরিয়ে দিল রাজু। বাহাদুর জঙ্গল থেকে একটা বুনো শুয়োর শিকার করে নিয়ে এলো। ওটাই আজ দুপুরের খাবার। মায়া ভাবলো ওরা একটা ভিডিও শ্যুট করবে তাদের চ্যানেলের জন্য। ওরা দুজন ওদের ঘর থেকে ভিডিও ক্যামেরা আর মাইক নিয়ে হাজির। এরপর বাহাদুরের রিপোর্ট শ্যুট করা শেষ করে বাহাদুর রান্নাঘরে চলে গেল, কিন্তু এখন আরও বোনের কথা উল্লেখ করল না। এটা রিয়ার একটু অবাকই লাগলো। বাহাদুর কোনো কেন গোপন করলো বিষয়টা? শোন, আমার না বাহাদুরকে একদম সুবিধের মনে হচ্ছে না। তোরা কি দেখলি? ওর বোনের কথা কিন্তু কিছু বললো না। কারণ তাহলেও ধরা পড়ে যাবে যে ওর বোন মৃত আর ওকে ওই ঘরে রেখে দিয়েছে। কিন্তু রেখেছেই বা কেন এরকম ভাবে, সেটাই তো কিছু জানা যাচ্ছে না। আমি মায়াকে বলবো বিষয়টা, তাহলে আসল সত্যিটা ও বের করতে পারবে। বিপদ আরও বাড়বে, কারণ বাহাদুর চায় না কেউ সেটা জানুক। আর আমরা এখন বাহাদুরের হাতে আটকা পড়েছি, পালাবার কোনো পথ নেই। আর আমাদের সাথে সাথে এরাও ফেসে গেছে। এরই মধ্যে বাহাদুর এসে হাজির। খাবার রেডি, আপনারা আসুন, আমি ওনাদের ডেকে আনছি। গলা শুনে বেশ বিরক্তিভাব বোঝা গেল। সবাই খাবার টেবিলে এসে বসলো। খাবার খেয়ে সবাই যে যার ঘরে চলে গেল। বাহাদুর খাবারের থালা নিয়ে ওই ঘরটাতে ঢুকলো। একটু পর দরজায় নক। কে? আমি মায়া। ও হ্যাঁ, দাঁড়ান। দরজা খুলে রিয়া মেয়েটাকে ভিতরে ডাকলো। কিছু মনে করবেন না, একটু বিরক্ত করছি। এই বাবা, না না, বলুন। আচ্ছা, আপনারা বললেন যে ওই ঘরটা স্টোর রুম, তাহলে বাহাদুর খাবার নিয়ে ওই ঘরে কেন গেল? ও তো বাইরের ঘরেই খেতে পারতো, মানে যেখানে আমরা খেলাম। না, আপনাকে কি বললো? আমি দেখলাম ওকে ঢুকতে। রিয়া চুপ করে বসে পড়লো খাটে। কি হলো রিয়া? আমরা বড় বিপদে পড়েছি। এই বাড়ি ঠিক সুবিধের না। এই বাহাদুরও ঠিক সুবিধের না। ওই ওই ঘরে কি আছে ওই ঘরে? ওই ঘরে একটা মৃতদেহ আছে, যেটা ওর বোন। মানে কি বলছেন আপনি? এটা শোনার পর মায়া পরের দিন বাহাদুরকে জিজ্ঞাসা করলো, বাহাদুর, ওই ঘরে কি আছে? তুমি কার জন্য খাবার নিয়ে যাচ্ছিলে? ও ঘরে কিছু নেই, ও ঘরে আমি খেতে গেছিলাম। আমরা যেখানে খেলাম তুমি তো সেখানেই খেতে পারতে। এইসব কথা চলছে, এরই মধ্যে রুম থেকে বেরিয়ে হল ঘরে এসে দাঁড়ালো সিদ্ধার্থ। তারপর বলে উঠল, কি হয়েছে মায়া? তুই ওর ওপর চিল্লাচ্ছিস কেন? ও আমাদের কাছে একটা কথা লুকাচ্ছে, আমি সেটাই জানতে চাইছি। আমি কিছু লুকাচ্ছি না, বিশ্বাস করুন। সিদ্ধার্থ, তুই ক্যামেরাটা একবার নিয়ে আয় তো, আমাদেরকে রেকর্ড করতেই হবে, মানুষকে সতর্ক করতে হবে। সেদিন রাতের পর থেকে মায়াকে কোথাও খুঁজে পাওয়া গেল না। বাহাদুরকে জিজ্ঞাসা করতে বলল, ও কিছুই জানে না। সিদ্ধার্থ বেশ চিন্তায় পড়ে গেছিল। বাকি সবাই যেন এখন একটু বেশ ভয় পেতে লাগলো। এমন সময় রিয়া বলে উঠল, সমরেশদাকে ফোন করে জানাতে হবে এই ব্যাপারটা, নালে আর উপায় নেই। কারণ লোকাল থানা কোনো সাহায্য করবে কিনা সন্দেহ। কিন্তু ফোনটাই তো করা যাচ্ছে না, জানাবো কিভাবে? সমরেশকে? সমরেশ আমাদের সিনিয়র, আমাদের দাদার মতো হয়। আচ্ছা দাঁড়াও, তোমাদের ওই ফোনে সিগন্যাল ধরবে না এত ঘন জঙ্গলে। আমার এই ফোনটা নাও, এটা স্যাটেলাইট ফোন। এদিকে কলকাতায় রাজুর বাবা আর রিয়ার মা আমার বাড়িতে আছে। বাবা সমরেশ, গত 3 দিন হয়ে গেল ওদের কোনো খোঁজ খবর নেই। ফোন করলে বলছে নেটওয়ার্কের বাইরে। আমি কিছু বুঝতে পারছি না।
কার্শিয়াংয়ে তো এরকম সমস্যা হওয়ার কথা নয়। আমিও সেটাই ভাবছি। তবে তোমরা চিন্তা করো না, যে কোনো উপায় আমি ওদের খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো হ্যালো হ্যালো, আমি রাজু। কিরে, তোদের খবর কি? কোনো ফোন নেই কেন? দাদা সব বলবো, তুমি যেভাবে যত তাড়াতাড়ি পারো তুমি ডাউহিলে আসো। আমরা বড় বিপদে পড়েছি, অনেক কষ্টে ফোনে পেয়েছি। তুমি আসলে সব বুঝতে পারবে। হ্যালো হ্যালো, যা কেটে গেল। শুনুন, রাজু ফোন করেছিল, ওরা ঠিক আছে, ফোনের সমস্যার জন্য ফোন করতে পারছে না। ও আচ্ছা আচ্ছা, যাক একটু নিশ্চিন্ত হওয়া গেল। আচ্ছা তাহলে আজ আমরা আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ, আসুন। কি ভাবছো তুমি? কোনো চিন্তার কারণ নেই তো? না না, আপনারা সাবধানে বাড়ি যান। হ্যালো, মা তারা ট্রাভেলস। শুনুন, কালকের জন্য এনজেপির একটা টিকিট কেটে দিতে হবে। টিকিট হয়ে গেলে এই নাম্বার আমায় পাঠিয়ে দেবেন। কি রে, আবার কোথায় চললি? দার্জিলিং। সে কি এরই মধ্যে? কিছু জানালিও না। এই তো ফিরলি হাজারিবাগ থেকে, আবার চললি? তা কবে ফিরবি? ওরাও যাচ্ছে নাকি তোর সঙ্গে? হ্যাঁ, আসলে রাজু ওরা মনে হয় একটু বিপদে পড়েছে, তাই আমাকে যেতে হবে। ওদের ফিরিয়ে আনার দায়িত্ব আমার। খুব তাড়াতাড়ি ফিরে আসবো যদি সব ঠিক থাকে। হ্যালো, হ্যাঁ সমরেশ বলছি। ও হ্যাঁ বলুন, টিকিট কনফার্ম হয়েছে? বাহ, আজকে টিকিট পাওয়া গেছে? খুব ভালো খুব ভালো, ধন্যবাদ। তা কখন বেরোবি? এরা 10:30টায় ট্রেন হাওড়া থেকে। হাতে সময় নিয়েই বেরোবো, এই ধরো 9:30 নাগাদ। কিছু খেয়ে বেরোবি তো নাকি? আরে না না, ট্রেনে খেয়ে নেবো। আগে ব্যাগটা গুছিয়ে নি, বুঝলে, নইলে যাওয়ার সময় বড্ড তাড়া লাগবে। রামু কাকা, আমার বাইরে যাওয়া ব্যাগটা একটু নিয়ে এসো না। সব জিনিসপত্র গুছিয়ে নিলাম, সঙ্গে নিলাম ছদ্মবেশ ধরার সরঞ্জাম, কারণ ওখানে আমি ছদ্মবেশেই যাব। কাল ভোরে ট্রেন থেকে নেমে আগে লোকাল থানায় কথা বলে নিতে হবে, তারপর বাকি কাজ। কোনো ঝুঁকি নেওয়া যাবে না এবারে, খুব সাবধানে পা ফেলতে হবে। রাত্রে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে নিজের সিটে উঠে বসলাম। বাহ, ওপরে সিট পেয়েছি, ঘুমটা বেশ ভালোই হবে। ট্রেনের হুইসেল। সকালে ট্রেন পৌঁছলো এনজেপি স্টেশনে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে সোজা চলে এলাম পুলিশ স্টেশনে। বড়বাবু নিজের ঘরেই ছিলেন, আমায় ডেকে পাঠালেন। हाँ आइए। नमस्ते, मेरा नाम समरेश है, ये रहा मेरा कार्ड। সমরেশ চ্যাটার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর, কলকাতা। আরে আপনি বাঙালি? দেখুন তো, এত বছর চাকরি করে একজন বাঙালির সাথে আলাপ হলো। নমস্কার, আমি সুবিমল। আর আমি তো আপনার সম্পর্কে শুনেছি। এই তো দিন কয়েক আগে হাজারিবাগের একটা কাণ্ডে আপনার তদন্তের ব্যাপারে। তা বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? যাক, ভালো হলো একজন বাঙালিকে পেয়ে। আসলে আমি আপনার কাছে একটা সাহায্য চাই। আসলে আমার 3 জন বন্ধু এখানে ঘুরতে আসে, আর কোনো কারণে ওরা ডাউ হিলে যায়, আর সেখানে গিয়ে বিপদের সম্মুখীন হয়। আরে ওরা ওখানে গেল কিভাবে? ওই জায়গাটা সুবিধের নয়। এর আগেও অনেক ছেলে মেয়ে নিখোঁজ হয়েছে, যার সূত্র এখনো আমরা খুঁজে চলেছি। হ্যাঁ, সেই জন্যই তো আমার এখানে আসা। আমাকে যে করেই হোক ওদের উদ্ধার করতে হবে, তাই আমি সেখানে যাচ্ছি। প্রয়োজনে আপনাদের সাহায্য লাগতে পারে। আরে নিশ্চয়ই, এটা আবার বলতে লাগে। আমি 2 জন কনস্টেবলকে আপনার সাথে পাঠাচ্ছি। না, সেটা করলে সুবিধা হবে না, বরং আরো জটিলতার সৃষ্টি হতে পারে। বরং একটা কাজ করতে পারেন, ওনাদের আশেপাশে কোথাও থাকতে বলুন, যাতে আমি কোনো রকম ইঙ্গিত দিলেই ওনারা সেখানে চলে আসতে পারেন। বেশ, रामलाल थापा दोनों मेरे केबिन में आइए। रामलाल और थापा भीतर एलो। सुनिए, आप दोनों इनके साथ जाइए और ये जो बोलेगा वही कीजिए, ठीक है? অসংখ্য ধন্যবাদ। আপনি কি তাহলে ওখানেই যাচ্ছেন? না, আগে এখানে একটা হোটেলে যাব, ওখানে একটু নিজে হুলিয়াটা চেঞ্জ করতে হবে। আমি ছদ্মবেশে যাব। অচেনাভাবে না গেলে আসল অপরাধীকে ধরতেই পারবো না। আমরা আপনার সাথে আছি। চলিয়ে ভাইয়া, হোটেল মাকাই বাড়ি। হোটেল পৌঁছে একটু ফ্রেশ হয়ে মেকআপের সরঞ্জাম নিয়ে বসে পড়লাম। হাতে অনেক কাজ। ওদিকে
সিদ্ধার্থ বলল। আচ্ছা, আপনার যে দাদা মানে কি নাম? হ্যাঁ, সমরেশ বাবু। উনি তো কিছু জানালেন না যে কখন আসছেন উনি। হ্যাঁ ঠিক তো। এই রাজু, সমরেশদা আসবে না? খবর যখন পেয়েছে ও তখন ঠিক আসবে, কিন্তু চিনতে পারাটাই এই ব্যাপার। মানে? না আসলে এইসব ক্ষেত্রে সমরেশদা আসল পরিচয় ধরা দেয় না। তার বিশ্বাস সেরকম হলে অপরাধী সাবধান হয়ে যায়। মানে ছদ্মবেশ? একদম ঠিক। তবে সন্ধে হয়ে আসলো আর বৃষ্টিও আর থামার নাম নিচ্ছে না। আমার দুশ্চিন্তা বেড়ে চলেছে। জানি না মায়া কোথায় গেল, কি হলো। চিন্তা করবেন না দাদা, ওনার কিচ্ছু হবে না। আচ্ছা, আমরা একটু ঘরের বাইরেটা দেখলে হতো না, এইভাবে বসে না থেকে? কিন্তু এই বৃষ্টিতে কোথায় খুঁজবো বলতো? না, উনি ঠিকই বলেছেন, ছাতা নিয়ে একটু বাইরেটা দেখলে মন্দ হয় না। ঠিক আছে চলুন, মানে সময় নষ্ট করে তো আর লাভ নেই। বেশি অন্ধকার নামার আগে বাইরেটা একটু খুঁজে দেখি। উনি যাবেনই বা কোথায়? বেরোতে গিয়ে হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো। আপনারা এখানে কেন এসেছেন? চলে যান। আর ও আমার স্ত্রী শেফালি শর্মা, আর এটা আমাদের কোটেজ। আপনারা কারা? আগে তো দেখিনি এখানে কখনো। ক্ষমা করবেন, আমরা এখানে ঘুরতে এসেছিলাম। কাছাকাছি ঘরটা দেখে এখানে একটু আশ্রয়ের জন্য আসি। আমরা 3 বন্ধু, আর ওনারা হলেন রিপোর্টার। ওনাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার ফলে এখানে আশ্রয় নেন, কিন্তু ওনাদের সাথে যিনি এসেছিলেন তাকে আমরা খুঁজে পাচ্ছি না। মানে খুঁজে পাচ্ছেন না? ঠিক বুঝলাম না। আসলে আমার বন্ধু মায়া ও বিকেল থেকে নিখোঁজ। সারা ঘর খুঁজলাম, কোথাও পেলাম না তাকে। তার উপর এখানকার বাহাদুর অদ্ভুত মানুষ একটা। ও একটু খামখেয়ালি। কেন, ও আবার কি করলো? আপনার জায়গায় কি চলছে সেটা আপনি জানেন না? আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না, চলুন সিদ্ধার্থদা, আমরা বাইরেটা দেখে আসি। কথা বাড়িয়ে লাভ নেই। না, কোথাও পেলাম না ওকে। কিছুই মাথায় ঢুকছে না। আমি তো বলছি ওই বাহাদুরি করেছে। প্রমাণ ছাড়া ওকে কিছু বলতে পারি না আমরা। সমরেশদাও আসলো না এখনো। আমার এই মানিকবাবুকে সন্দেহ হচ্ছে। সব জেনেও কেউ না জানার ভান করছে। কথা বলছি এমন সময় এক বৃদ্ধ এলো, বলল, আচ্ছা বাবারা, এখানে একটা রাত থাকতে পারি? উফ, এই আবার এখানে কেন মরতে এলো? আপনি চলে যান, এখানে জায়গা নেই। আপনি ওনাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? মালিক আছেন এখন, জানতে পারলে আপনাকে ছাড়বেন না। আপনি আসুন বাবা। এই রাজু, এই বুড়োটাকে ঠিক বুড়ো লাগছে না। এই নিশ্চয়ই সমরেশদা। সে যেই হোক, এখন কিচ্ছু না, পরে গোপনে আলাপ করতে হবে। চলো এখন যে যার ঘরে যাই। কিছুক্ষণ পর যে ঘরে বৃদ্ধকে থাকতে দিয়েছিল সেখানে গিয়ে দরজায় নক করলো। দরজাটা একটু খুলবেন? আমি মানে একটু আগে আপনাকে যেতে বলেছিলাম, একটু দরজাটা খুলুন না, কথা আছে। দাঁড়াও। আপনি এখানে এলেন কেন? এখানে তো ভীষণ বিপদ। আরে সেই বিপদটাই তো জানতে এসছি। মানে? সূক্ষ্ম শাল ও শস্য। কি বলছেন? কিছু বুঝলাম না। ভাবুন, একটু মাথা খাটালেই সব বুঝতে পারবেন। কি পেলেন না তো? না, এখনো মাথা কাজ করছে না। আপনি বলুন না। আপনার বাকি 2 বন্ধুকে ডাকুন, দরকার আছে। বেশ, ডেকে আনছি। এই নিন, আমরা এসে গেছি। এবার বলুন তো কি দরকার? দাঁড়াও। আচ্ছা রমেশ, রিয়া, কি হয়েছে এবার একটু খুলে বলতো। আপনি আমাদের নাম জানেন কিভাবে? এখনো বুঝলি না? আমি তো তখনই বলেছিলাম ও আমাদের সমরেশদা। রাইট ইউর। তুই কিভাবে বুঝলি? ওর হাতে এখনো আমার দেওয়া ঘড়িটা পড়া আছে, তাই তাতেই আমি অনুমান করেছিলাম। রাজু তারপর পুরো ঘটনাটা খুলে বলল। বুঝলাম। আচ্ছা শোন, তোরা কিন্তু আমাকে চিনিস না। আমি পরিচয় গোপন রেখেই কাজটা করব, আর মায়াকেও খুঁজে বের করতে হবে। হ্যাঁ গো, ওকে সেই কালকের বিকেলের পর থেকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওই ঘরটা কোন দিকে রে, যে ঘরে তোরা ওই মৃতদেহটা দেখেছিলিস? এই তো নিচে নেমে ডান দিকের ঘরটা। ঠিক আছে, আমাকে একটু ওই ঘরটা দেখতে হবে, আর বাহাদুর আর এই মানিকবাবু আর তার স্ত্রীর দিকে নজর রাখতে হবে।
ঠিক আছে, তোর এখন যা, আমি দেখছি। আর যেটা বললাম ওটা মাথায় রাখিস। সবাই বেরিয়ে গেল যে যার ঘরে। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, দেখি নীল মাধব বাবু। ও মশাই, আপনি কার সঙ্গে এসেছেন শুনলাম? আমিও তো এখানেই আছি, আমার কাজ প্রায় শেষ। তো কোথায় উঠেছেন? আমি আসছি তাহলে। না না না, আপনি যেখানে আছেন ওখানেই চুপটি করে বসে থাকুন, সময় হলেই ডেকে নেব। বলছেন? ঠিক আছে। রাত প্রায় 12:30 বাজে। এমন সময় বাইরের ঘরে একটা আওয়াজ পেলাম, ঠিক যেন কেউ কিছু একটা জিনিস নিয়ে হাতাহাতি করছে। কিসের আওয়াজ? ওরা আবার এই সময় কোথাও বেরোচ্ছে? না, দেখি তো একবার। না, এ তো একজন লোক, অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না কে উনি। আর কি যেন একটা খুঁজছেন। কি আছে ওই ঘরে? ওখানে তো বাহাদুর থাকে শুনেছি। বাহাদুর না তো? ও কি ঘরে ঢুকতে পারছে না? কে ওখানে? বাহাদুর! অমনি জানলা দিয়ে পালালো। সে কি এত ভোরে সমরেশটা কোথায় গেল? উফ, এই বাহাদুরটা যে কোথায় যায়? সকালে একটু চাও পাওয়া যায় না। গুড মর্নিং। ও হ্যাঁ, গুড মর্নিং। আপনি তো সকালে এখানে, আর এই ঘরের ভদ্রলোক কোথায়? তালা দেওয়া দেখছি। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আপনি ওনাকে চেনেন না? হ্যাঁ, আরে না না, আসলে ওই রাতে এলেন তো, তাই ভাবছিলাম একটু আলাপ করি, এই আর কি। তা বেশ ভালো। ঠিক আছে, আমি চলি। আপনি কোথায় যাচ্ছেন? এমা, আমাদের জন্য আপনাদের খুব অসুবিধা হচ্ছে, তাই না? হ্যাঁ আরে না না, আমি একটু হাঁটতে যাচ্ছি। ওই সকালে হাঁটাটা আমার একটা বদ অভ্যাসের মধ্যে একটা। ঠিক আছে, এনজয় ইয়ার মর্নিং। ঠিক আছে। ভাগ্যিস রাজু তুই ম্যানেজ করে নিলি, নাহলে এক্ষুনি গন্ডগোল হয়ে যেত। তা তুই এত ভোরে এখানে কি করছিস? আর সমরসদা কোথায় গেল? সেটাই বুঝতে পারছি না, কোথায় যে যায়, কি করে সেটাই তো বোঝা মুশকিল। ওই তো আসছে। কিরে, ঘুম ভাঙলো তোদের? তো একটু ঘরে এত কথা আছে। বলো, এবার কি বলবে বলছিলে? এত সকালে আমায় কেন ডাকলি? এক কাপ চাও পাইনি। দূর দাঁড়া তো, বলো সমরেশদা, তুমি কিছু হদিশ পেলে এই রিপোর্টার মিটার? না, তা এখনো পাইনি, তবে কাল রাতে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে গো? শোন, কাল রাতে কেউ একজন ওই স্টোর রুমটার ওখানে কিছু খুঁজছিল। আমি কে বলাতে জানলা দিয়ে পালিয়ে যায়, তাই আজ ভোরে বাইরে গিয়ে দেখলাম, কিন্তু সেরকম কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ল না। তাহলে কি করবে এখন? আজ রাতটা দেখি কি হয়। আচ্ছা, এই মানিকবাবু কোথায় রে? ওই তো তুমি আসার আগেই বাইরে বেরোলো, বলল হাঁটতে যাচ্ছে। বুঝলাম। কি? এই এলাকার লোকজনের থেকে যা জানতে পারলাম তাতে লোকটা সন্দেহের তালিকায় প্রথমে থাকছে। লোকটা আগে একটা ওষুধের কোম্পানি চালাতো, যেটা ছিল বেআইনি, আর উনি কোনোদিন বিয়ে করেননি। মানে তাহলে উনি বলল যে কাল ওই মহিলাটি ওনার স্ত্রী। এখানেই তো আমার খটকাটা লাগছে। মিথ্যে কেন বলল, বা পরিচয় কেন লুকোলো? আর সেই দোকানে একটা মেয়ে কাজ করত, যে নাকি প্রায় 10-15 দিন থেকে নিখোঁজ। তাহলে কি? তুই যেটা ভাবছিস, আমিও সেই একই জিনিস নিয়ে ভয় পাচ্ছি। সমরেশদা, আমার ভীষণ ভয় হচ্ছে, মায়াকে খুঁজে না বের করতে পারলে। আমি এখানকার থানার 2জন কনস্টেবলকে জানিয়ে এসেছি ভদ্রলোকের উপর একটু নজর রাখতে। কিছু জানলেই আমাকে জানাবে। চা এসে গেছে, চল বাইরে বসি। ও হচ্ছে আমার দাদা, ও এখানে একটা কাজে এসেছিল, তাই এখানে ডেকে নিয়েছি। ও সমরেশ ভট্টাচার্য, আর উনি হলেন মানিক শর্মা। নমস্কার, কিছু মনে করবেন না এরকম ভাবে চলে এলাম বলে। আরে ধুর, না না, ভালোই করেছেন। আচ্ছা, আপনার সাথে কিছু কথা ছিল, যদি কিছু মনে না করেন। আচ্ছা দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর চা খেতে খেতে কথা হবে, কেমন? বেশ, সেই ভালো। ইস, এবার কি হবে? কিসের কি হবে? এই যে তোমার ছদ্মবেশটা বেকার হয়ে গেল। আরে আমি কি আর এমনি এমনি ছদ্মবেশ ছেড়ে ওনার সামনে ধরা দিলাম? যেটুকু করার হয়ে গিয়েছে, এবার শুধু ওনার মুখ থেকে স্বীকার করানোটাই বাকি। এই যে এসে গেছি। আচ্ছা দাঁড়ান, বাহাদুর, এখানে 6 কাপ চা দিয়ে যা। হ্যাঁ বলুন, কি বলছিলেন তখন?
আসলে আমি এখানে এসে শুনলাম কিছু ঘটে যাওয়া ঘটনার বিষয়, তা সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি কালকেই এলাম রাতে, আমি এই বিষয়ে কিছুই জানি না। তবে সত্যি এটা ঠিক হয়নি। মেয়েটাকে কি খুঁজে পাওয়া গেল? পাওয়া গেলে তো ও এখানেই থাকতো। উত্তেজিত হবে না সিদ্ধার্থবাবু। আচ্ছা মানিকবাবু, আপনি লোকাল থানায় খবর দিয়েছেন? কারণ এটা তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। পুলিশ? কি হলো? পুলিশের কথা আপনার আবার কি হলো? না মানে আসলে আমি তো কালই এলাম, তাই আর কি থানায় ও খবর দেওয়া হয়নি। তারপরেও তো আপনি সময় পেয়েছেন মানিকবাবু। দেখুন দেখি, এত কথা বললাম, আপনার সঠিক পরিচয়টাই নেওয়া হলো না। আচ্ছা মানিকবাবু, আপনি কি কাজ করেন? কাজ বলতে আমার শীতের ব্যবসা আছে। সেটা কি এখানে, না আপনি যেখানে থাকেন? কলকাতায়ও আছে। এখানে কার্শিয়াং মার্কেটে ওই মেডি প্লাস নামে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে ও দেখিয়ে দেবে। আর আপনার কিসের কাজ সমরেশ বাবু? আমি আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করি আর কি। মানে? এই পুরনো তথ্য এইসব সংগ্রহ করি, কিছু সমাধান না হওয়া ইতিহাসকে জানার চেষ্টা করি। কিন্তু তাতে কি আর পেট চলে সমরেশ বাবু? সেটা আপনার কিছু এক অভিরুচি হতে পারে। তা ঠিকই বলেছেন। এটা ছাড়া আমি একটা সরকারি দপ্তরে কাজ করি, খবর আদান প্রদান, তাতে কিছু টাকা আসে। সমরেশবাবু, একটু কিছু করুন। দুদিন হয়ে গেল মায়ার কোনো খোঁজ পাওয়া গেল না। ও কি অবস্থায় আছে কে জানে। ওটাই তো বেশি চিন্তা হচ্ছে। আচ্ছা আপনার কি মনে হয় মানিকবাবু, ও কোথায় যেতে পারে বা থাকতে পারে? দেখো দেখি কি মুশকিল, আমি কি করে বলি বলুন তো। আচ্ছা এই বাহাদুর সম্পর্কে আপনি কি বলেন? ও এখানে কয়েক মাস হলো আমার এই কোর্টে কাজ করছে, সেরকম ভাবে পরিচয় নেই আমাদের। কেন, আপনি কি ওকে সন্দেহ করছেন? আরে না না না, আমি কেন সন্দেহ করতে যাব? আমি থানায় যাচ্ছি খবরটা দিতে, ওরা যা পারে করুক। আসলে আমি চাইছিলাম নিজেরাই ভালো করে খুঁজে বার করতে, তাহলেই হয়তো ভালো হতো। আপনি যা ভালো বোঝেন। আচ্ছা একটা শেষ প্রশ্ন, আপনি কাল রাতে এই স্টোর রুমে এখানে কি করছিলেন? আমি কাল রাতে এখানে আসিনি। আর বড় কথা হলো, আমি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, তাই ওঠার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা ঠিক আছে, এবার ওঠা যাক। আমি একটু বেরোই, কাজ আছে একটু, রাতে দেখা হবে। যা দেখো দেখি, আবার বৃষ্টি। কি বুঝলেন সমরেশবাবু? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। না, আমি একটা কাজ সেরে আসি। হ্যাঁ রে রাজু, কি ব্যাপার বলতো? সমরেশদা এখনো এলো না। সেটাই ভাবছি, 6টা বেজে গেল। কি হয়েছে? কিসের 6টা বেজে গেল? এই যে কোথায় উঠে চলে গেছিলে? বলছি তার আগে একটা ফোন করে নি। হ্যালো নীলমাধব বাবু, আপনি কোথায় আছেন এখন? এই যে মশাই, এতক্ষণ পরে মনে পড়লো তাহলে? আমি হোটেলেই আছি, বুঝলেন, এরা আমাকে ছাড়ছে না। বেশ বেশ বেশ, তা আপনাকে কিন্তু একটা সাহায্য করতে হবে। ইটস মাই প্লেজার। আমি আপনাকে একটা নাম বলছি, লিখুন। নাম মানিক চ্যাটার্জি। ম্যাডি প্লাস বলে কার্শিয়াংয়ের মার্কেটে একটা ওষুধের দোকান আছে। একটু এই ব্যক্তিটার খোঁজ খবর নিতে পারবেন? অসুবিধা নেই তো? নট অ্যাট অল। বুঝলি রাজু, এই মানিকবাবু বেশ কয়েক বছর আগে এই কার্শিয়াং অঞ্চলে একটা 2 নম্বরী মামলায় জেলে যায়, তারপর নতুন করে এই ব্যবসা শুরু করে। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু তাতে কি? সেটাই তো বুঝতে পারছি না। ধীরে বৎস, এত সহজে কি আর বিপ্লবের দেখা মেলে, নাকি চাঁদকে ধরা যায়? আরে কি যে হেয়ালি করছো বুঝি না তো, ধুস। আহা, রাগ করছিস কেন? আচ্ছা সমরেশদা, আমরা এখান থেকে বেরোবো কবে বলতে পারো? না এই মৃতদেহ কার সেটা জানা যাচ্ছে, না মায়া কোথায় তার খোঁজ পাওয়া গেল, আর না এখনো পর্যন্ত আমরা বেরোতে পারছি। সব হবে আর একটা দিন, শুধু আজ রাতে কিছু ঘটলে তবেই খেলাটা জমবে, না হলে যে সমস্ত অঙ্কটাই ভুল হয়ে যাবে, বুঝলি? চল এবার গিয়ে ডান হাতের কাজটা সেরে নেওয়া যাক, তারপর তোরা যে যার ঘরে যা। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো। এই যে মশাই। হ্যাঁ বলুন, কাজটা হয়েছে যেটা বলেছিলাম? হ্যাঁ, উনি তো মশাই পাক্কা ঠকবাজ। আচ্ছা শুনি তাহলে পুরো ব্যাপারটা। ওনার ওই ওষুধের ব্যবসাটা শুধু মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য, আসলে অন্য কিছু, বুঝলেন? ওর আসল ব্যবসা হলো ওষুধের জাল কারবার।
এর জন্য একটা মেয়ের খুন করে প্রমাণ লোপাট করে আজও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এখানকার থানায় সেই খুনের ডায়েরি করা আছে, কিন্তু প্রমাণ নেই বলে দিব্যি চাপা পড়ে গেছে। সেটা আমি জেনেছি অনেক আগেই। ধন্যবাদ নীলমাধব বাবু, অনেক তথ্য জোগাড় করেছেন। সে কি যে বলেন, আপনার সাথে না থাকলে কি আর এত কিছু শিখতে পারতাম? আচ্ছা শুনুন, আপনি ডাউহিলের আশেপাশেই থাকেন, দরকার পড়লে আপনাকে ফোন করব। তৎক্ষণাৎ পুলিশ নিয়ে চলে আসবেন। এখানকার বড়বাবুকে আমার সব বলা আছে। ডাউহিল? ভয়ের কিচ্ছু নেই, মানুষের মন থেকে এই ভয়টা সরানোই আমার কাজ। এখন রাখলাম, যেটা বললাম সেটা ঠিক মতন করবেন, দেখবেন যেন কোনো ভুল না হয়, কারণ একটা ভুল মানেই পুরো খেলা সর্বনাশ। বাহাদুর, এক কাপ চা। না, ব্যাপারটা ভাবনার বিষয় হয়ে দাঁড়ালো। আসল অপরাধীটা কে, মানিকবাবু নাকি বাহাদুর? জট ঠিকঠাক না খুলতে পারলে নির্দোষে শাস্তি হবে। বলছি শোন, তোদের আজ রাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে, কারণ আজ রাতেই অপরাধীর শেষ রাত। শুধু তোদের চোখ কানটা খোলা রাখতে হবে। তোরা শুধু একটু খেয়াল রাখবি কেউ বাইরে যায় কিনা। আমি একটু বেরোবো রাতে, আমার একটু বাইরে কাজ আছে। ফোনটা বেজে উঠল। হ্যালো। এই যে গোয়েন্দা মশাই, তোমার কথা মতো তো ডাউহিল এসে গেছি। এবার? ও গ্রেট। এবার আপনি যেখানে আছেন সেখানেই থাকুন আর আমার ফোনের অপেক্ষা করুন। ফোন করলেই দুজন কনস্টেবল আর কয়েকজনকে নিয়ে চলে আসবেন। আচ্ছা বেশ। হ্যালো, কে বলছেন? সমরেশ বলছি। ও বলুন, কিছু পেলেন? হ্যাঁ, আজ রাতেই হয়তো অপরাধী ধরা পড়বে, তাই। বুঝে গেছি, আর বলতে হবে না, ঠিক সময় আমরা পৌঁছে যাব। ধন্যবাদ। আচ্ছা শুনুন, আমার একটা বন্ধু আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে, ওকে সব বলা আছে। ওনার নাম? নীলমাধব। দরজা কড়া নাড়তে রিয়া ভয় ভয় জিজ্ঞাসা করলো, কে? আরে আমি। দরজা খোল। তুমি কিছু পেলে অনুসন্ধান? বাইরে গেলে যে? না, আমি গেছিলাম নীলমাধব বাবুর বিষয়টা বড়বাবুকে জানাতে। আর যেটা খবর পেলাম তাতে করে মনে হচ্ছে দোষী কে এখনো ঠিকভাবে শনাক্ত করা যায়নি। কারণ মানিকবাবু বাইরে গেছেন তার ওষুধের দোকানে, কিন্তু সেখানে সেরকম কোনো বেমানান ঘটনা লক্ষ্য করলাম না, বরং বেশ লোকজনের ভিড় দোকানটাতে। কথা বলছিলাম এমন সময় আবার সেই আওয়াজ। শোনো, আবার সেই আওয়াজ। শুনতে পাচ্ছি, দাঁড়া। হ্যালো। হ্যালো, শুনুন, সময় এসে গিয়েছে, আপনি শিগগির বড়বাবুর কাছে যান, আমার বলা আছে। ওনাকে নিয়ে এখানে চলে আসুন। অপরাধী তার অপরাধকে ঢাকবার আগেই আমি ওকে হাতে নাতে ধরতে চাই, কেমন? ওকে বস। তোরা দাঁড়া, আমি না বলা পর্যন্ত বেরোবি না। কি খুঁজছেন এরম ভাবে মিসেস শর্মা? কিছু না, আপনার কি হবে জেনে? কিছুই না, শুধু বলে রাখি আপনি যেটা খুঁজছেন সেটা এখন কোতোয়ালিতে জমা আছে। মানে কি বলতে চাইছেন আপনি? আপনার স্বামী মানে মানিকবাবু যে অপরাধ করে গা ঢাকা দিয়েছিল এবং যার প্রমাণ লুকিয়ে রেখেছিল স্টোর রুমে, সেই আগ্নেয়াস্ত্রটি এখন পুলিশের হেফাজতে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার স্বামীর কোন অপরাধের কথা বলছেন? সেই অপরাধ যেটা আপনি আর আপনার স্বামী 2 মাস আগে করেন। একটা মেয়েকে হত্যা করেন, যে আপনাদের ভেজাল ওষুধের র্যাকেট ধরে ফেলে এবং এখানকার মানুষদের জানাতে চায়। আর সেই মেয়ে আর কেউ নয়, এই বাহাদুরের বোন শর্মিলা। চুপ করে লাভ নেই মিসেস শর্মা, সত্যিটা বলুন। আপনি কিভাবে জানলেন? জানা যায় মিসেস শর্মা, শুধু প্রয়োজনে চোখ কান খোলা রাখতে হয়। গাড়ির আওয়াজ। আমি কি দেরি করে ফেললাম? আসুন বড়বাবু, এই নিন আপনার দ্বিতীয় আসামি। এই চল চল, এবার নিচে যাই, পুলিশ তো এসেই গেছে। আপনি কিভাবে বুঝলেন বলুন তো যে এনারা আসল অপরাধী? আমাদের অনুমান ছিল যে বাহাদুর হতে পারে। এটাই তো তফাৎ বড়বাবু, আপনারা প্রমাণ বোঝেন আর আমি অপরাধীর অপরাধকে বোঝার চেষ্টা করি। আমি প্রথম দিনই এনাদের দেখে চিনতে পারি। তখন অবশ্য আমার ছদ্মবেশ থাকার ফলে কিছুটা সুবিধা হয়েছিল আমার। একদিন রাতে আমি বাহাদুরের পেছন নিই, যখন বৃষ্টির মধ্যে বাইরে যাচ্ছিল। তখন অবশ্য আমি রিপোর্টার মেয়েটির খোঁজেই বেরিয়েছিলাম। অবশেষে গিয়ে পৌঁছই একটা কুঁড়ে ঘরে। সেখানে ওই মেয়েটাকে দেখতে পাই। বাহাদুর ওকে সযত্নেই রেখেছিল।
তারপর আমি ঢুকে পড়াতে বাহাদুর থতমত খেয়ে যায়। তারপর ওকে একটু প্রেশার দিতেই সবটাই বলে দেয়। তার জন্যই তুমি ছদ্মবেশ ছেড়ে ওনাদের সামনে এসেছিলে? ঠিক তাই। তারপর বাহাদুরকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে ওকে আমার এই প্ল্যানে সামিল করি। তারপর আমি ঠিক করি এই অপরাধীকে খোলা ছেড়ে দেওয়া যায় না। সত্যি মশাই, আপনার তুলনা হয় না। বেশ, তাহলে আপনারা আপনাদের অতিথিকে সামলান। সে আর বলতে, এই এনাকে গাড়িতে তোলো। ঠিক আছে, আসলাম, ভালো থাকবেন। শুনছিলেন শ্রমিক ভট্টাচার্যের কলমে ডাউহিলে হত্যা রহস্য। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল আয়ুষী, আবির, ইন্দ্রনীল, মৃন্ময়, জয়, সুদীপ্ত, জয়দীপ, বর্ণালী, নীলাশিস ও মৌসুমী। ফিরছি আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।